নিলাম থেকে কিনে আনা একটা ছবি, খুবই সাদাসিধে দেখতে, কিন্তু সেই ছবিটাই রাত্রি হলে জীবন্ত হয়ে ওঠে। কি ইতিহাস এই ছবির, কোথা থেকে এলো এই ছবি? নমস্কার, আখ্যান মঞ্জুরির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের গল্প অদৃশ বর্ধনের ছবি। গল্পটি এমআর জেমসের একটি বিখ্যাত গল্প দ্য মেজোটিন্টের ছায়া অনুসরণে রচিত। আজকের গল্প পাঠে রয়েছে একটি বিশেষত্ব, রয়েছে একটি পিতা পুত্র এবং একটি পিতা কন্যা জুটি। গল্প পাঠে রয়েছি আমি অভিষেক ভট্টাচার্য এবং আমার সাথে আমার পিতা অজিত ভট্টাচার্য। গল্পের একটি বিশেষ অংশের জন্য ঠুমরি গেয়েছে অনুষ্কা রায় এবং তাকে তবলায় সঙ্গত করেছে তার পিতা অলোক রায়। শুরু হচ্ছে আজকের গল্প অদৃশ বর্ধনের ছবি। আণবিক যুগের মানুষ আমরা, অসীম আমাদের শক্তি, অপরিমেয় আমাদের ধী শক্তি, দুরন্ত আমাদের সাহস, অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও ধারণা করতে পেরেছে আমাদের মস্তিষ্ক। দুর্গম এভারেস্ট নতি স্বীকার করেছে আমাদের সাহসের কাছে। উত্তর আর দক্ষিণ মেরুর বিজন প্রদেশেও উড়িয়ে এসেছি বিজয় কেতন। সৃষ্টিকর্তার সাথে পাল্লা দিয়ে সৃষ্টি করেছি কৃত্রিম উপগ্রহ, মরুভূমিতে জাগিয়েছি কৃত্রিম সাগর। কিন্তু তবু বলবো, এমন অনেক প্রহেলিকা এখনো আছে এ জগতে, বিজ্ঞান যাদের আজও সমাধান করে উঠতে পারেনি। আমার এ কাহিনী তারই প্রমাণ। কলকাতার দক্ষিণ পল্লীতে আমার নিবাস। ছোট্ট একটি দোকান ঘরের মালিক আমি। নাম হরেকমারি বিপণী। হরেকমারি বিপণীর আকার ততটা বিপুল না হলেও পাওয়া যায় না এমন কিছু নেই সেখানে। নিত্য প্রয়োজনীয় সুচ থেকে শুরু করে দুষ্প্রাপ্য বস্তুবিলাসীদের জন্য কিউরিও সংগ্রহ পেয়ে যাবেন সেখানে। বিজ্ঞাপনের জন্য খেসারত দেবার ইচ্ছা নেই, তাই ঠিকানা দিলাম না। তবে আপনাদের 5 জনের অনুগ্রহে ও অঞ্চলে হরেকমারি বিপণীর বেশ সুনাম আছে। কাগজ যাঁরা খুঁটিয়ে পড়েন তারা নিশ্চয়ই দেখেছেন প্রতি সপ্তাহতেই কলকাতার বিভিন্ন স্থানে নিলাম ডাকার ব্যবস্থা হয় অনেক দেশি বিদেশি কোম্পানির মারফত। আমি অথবা আমার কর্মচারী সতীশ জানা নিয়মিত হাজিরা দিই এইসব স্থানে। পছন্দ মতো জিনিস পেলে ডাক দিই খেয়ালি খরিদ্দারদের হরেক রকম রুচির তুষ্টির জন্যে। এমনই একটা নিলামে বেশ কিছুদিন আগে পাঠালাম সতীশকে। বিকেলের দিকে সতীশ ফিরে এলো বগলে একটা প্যাকেট নিয়ে। খানতিনেক জিনিস ও কিনেছে। রূপোর ওপর কারুকাজ করা একটা জাপানি টেবিল ল্যাম্প, রোজউডের ওপর হাতির দাঁত বসিয়ে লতাপাতা আঁকা একটা মহীশূরী বাক্স, আর একটি ছবি। খুবই সাদাসিধে দেখতে ছবিটা, তেল রঙে আঁকা, পুরনো আমলের ভারী কালো ফ্রেমে বাঁধানো। চওড়ায় 10 ইঞ্চি আর লম্বায় প্রায় 15 ইঞ্চি হবে। ছবিটার বিষয়বস্তু খুব সাধারণ। এ জাতীয় ছবি বনেদি বাড়িতে গেলে সাধারণত দেখা যায়। এটাও যেন সেসবেরই হুবহু নকল। ছবিটা এক নজর দেখলেই বোঝা যায় কোনো শখের শিল্পীর হাতে তার সৃষ্টি। এরকম নিকৃষ্ট শ্রেণীর অঙ্কন আমি খুব কম দেখেছি। যথেচ্ছা বর্ণ সমাবেশ আর অপটু তুলির টান সত্ত্বেও ছবিটার মূল বিষয়বস্তু বুঝতে বিশেষ কষ্ট হয় না। আঁকার সার্থকতা বোধহয় এইখানেই। গত শতাব্দীতে বিত্তবান বনেদি বংশের বিলাসপ্রিয় কুসন্তানরা যে ধরনের বড় বড় বাগান বাড়ি বানিয়ে ইয়ার বয়স্য নিয়ে ফুর্তি করত, এ ছবিতে আঁকা সেই রকমই একটা বাড়ি।
সামনের দিকে মোটা মোটা থামওলা গাড়ি বারান্দা, দুপাশে বড় বড় সার্সিওলা জানলা। বেশিরভাগ জানলার লোহার ফ্রেম মরচে পড়ে জীর্ণ হয়ে এসেছে। ছাদের চওড়া আলসের ওপর রং বেরঙের ফুলের টব। বাড়ির দুপাশে গাছের সারি, বেশ বড় বাগান। সামনের দিকে কেয়ারি করা বড় একটা লন। এক কোণে ছোট করে লেখা শিল্পী সু না চৌ, আর ছবির পেছনে আধ ছেঁড়া একটা কাগজে আঠা দিয়ে লাগানো, তাতে লেখা জিল, তার নিচে গলি। ছবিটা দেখে খুব খুশি হলাম না, কিন্তু কেনা যখন হয়েছে তখন বিক্রি করার ব্যবস্থা করা দরকার, তাই ওটাকে রেখে দিলাম আমার শোবার ঘরে। দোকান ঘরের পেছনেই একটা লাগোয়া ঘরে থাকতাম আমি। বিয়ে থা করার সুযোগ, সময় বা সদিচ্ছা কোনোটাই হয়ে ওঠেনি। শুধু আমার নয়, আমার ঘনিষ্ঠ বন্ধু গোষ্ঠীরও সেই দশা। তাই সবাই মিলে পত্তন করেছিলাম আমাদের সংঘ আই বুড়ো মন্দিরের। মন্দিরের নিয়মকানুন কিন্তু কড়া রকমের। দোকান ঘরের ঠিক পেছনের ঘরটি ছিল আই বুড়ো মন্দিরের উপাসনা ঘর, যথা আমাদের গুলজার কক্ষ। সন্ধ্যের দিকে নিয়মিত আমার চিরকুমার বন্ধুরা আসতো সেখানে। সিগারেটের ধূপ ধুনো জেলে নির্ভেজাল আড্ডা উপাসনা চলতো বটে, তবে নারী প্রসঙ্গের নামগন্ধেও কেউ মুখে আনত না। সাহিত্য, শিল্প, দর্শন ইত্যাদির আলোচনা অথবা তাজদাবায় প্রতি সন্ধ্যায় ডুবে থেকে মদনদেবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতাম দিনের পর দিন। সেদিন ছবিটা এই মন্দির ঘরেই রেখে দেওয়ার পর ও কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। সারাদিনে কাজের ঝক্কিও বড় কম যায় না। সন্ধ্যের দিকে বন্ধুবান্ধব একে একে আসতে শুরু করায় সতীশকে দোকানে বসিয়ে গেলাম ভেতরের ঘরে। আলোটা জেলে দিয়ে তাসের প্যাকেটটা খুঁজছিল শিবু, আর তখনই ছবিটা চোখে পড়ল ওর। আলোর সামনে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে শুধালো, ছবিটা কোন জায়গার রে? আমিও তো তাই ভাবছি, বলি আমি। পেছনের লেবেলটা দেখেছিস তো? শুধু লেখা জিল আর গলি। তুই বল না, পুরো শব্দ দুটো কি হওয়া উচিত? প্রথমটার অর্থ তো বলা মুশকিল, তবে দ্বিতীয়টা হুগলি থেকে গুগলি পর্যন্ত সব কিছুই হতে পারে। থাক থাক, আর শব্দোদ্ধার করতে হবে না। এখন ছবিটা সম্বন্ধে তোর কি মতামত শুনি। খুব খারাপ তো আঁকেনি, চাঁদের আলোর এফেক্টটা খুব ভালোই দিয়েছে, শুধু যা মূর্তিটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। সেরেছে, বারবার তোকে বলেছি চশমার লেন্স জোড়া এবার পাল্টা। তা না, এমনই চোখ সুষমান যে ওইটুকু ছবির মধ্যে পট করে চাঁদের আলো আর মূর্তি আবিষ্কার করে ফেললি। বলিহারি যাই তোকে। খেঁকিয়ে উঠল শিবু। চোখ আমার খারাপ না তোর? দেখ ভালো করে, চাঁদের আলো আছে কিনা নেই দেখ। ছবি দেখে মুখ চুন হয়ে গেল আমার। বাস্তবে কি ছবিটার একেবারে প্রান্তে কালো ফ্রেমের গা ঘেঁষে কালো ফুটকির মতো শুধু একটা মাথা দেখা যাচ্ছিল। কালো চাদরে মাথাটা ঢাকা থাকায় পুরুষ কি নারী তা বোঝার উপায় ছিল না। লোকটা তাকিয়েছিল বাড়িটার দিকে। চাঁদের আলো এসে পড়েছিল বাগান আর বাড়ির ওপর। আমার কিন্তু বেশ মনে পড়ল, ছবিটা প্রথম যখন দেখি তখন চাঁদের আলো বা উঁকি মারা মাথার কোনোটাই ছিল না। ইতিমধ্যে হাতড়াতে হাতড়াতে তাসের প্যাকেটটা বার করে ফেলেছিল শিবু। চিত্রশিল্প সম্বন্ধে কোশমিনকালে ওর কোনো আগ্রহ দেখিনি, কাজেই তাস পাওয়া মাত্র ছবি প্রসঙ্গ ছেড়ে নন্দ, শ্রীকান্ত আর আমাকে নিয়ে জাঁকিয়ে বসলো শয্যায়। ছবিটা পড়ে রইল টেবিলে। বোধহয় ঘণ্টাখানেক আমরা তাস পিটেছিলাম। তারপরই এসে পড়ল শঙ্কর। বন্ধু বান্ধবদের মধ্যে শঙ্কর পান্তুল সমালোচক নামেই পরিচিত। শ্রীমানের স্বাস্থ্যটি দিব্যি নাদুস নুদুস মেদ স্নিগ্ধ, আর যে কোনো বিষয় নিয়ে সূক্ষ্ম সমালোচনার বেশ চমৎকার একটা ক্ষমতা ছিল ওর। তাই এহেন পান্তুল সমালোচক নধর উদর নৃত্য ছন্দে দুলিয়ে প্রসন্ন মুখে ঘরে ঢোকা মাত্র স্থির করলাম ওকে দিয়েই যাচাই করে নেওয়া যাক
সদ্য কেনা ছবিটার শিল্পমূল্য। বললাম, মাই ডিয়ার পান্তুল, টেবিলের ওপর যে ছবিটা দেখছিস ওটা সম্বন্ধে তোর সুচিন্তিত মন্তব্যের ছিটে ফোঁটা শুনিয়ে দে দেখি। উৎকর্ণ হয়ে রইলাম সবাই। মা ভই। প্রশস্তি শুনে আরো প্রসন্ন হয়ে উঠল শঙ্কর। বিজ্ঞের মতো ছবিটায় চোখ বুলিয়ে বলল, ছবিটার মধ্যে শুধু দুটি জিনিসই দৃষ্টি আকর্ষণ করে। যেমন, প্রথম হলো চাঁদের আবছা আলোটা, শিল্পী বেশ পাকা হাতে ফুটিয়ে তুলেছে এটুকু। আর দ্বিতীয় হলো মূর্তিটা। এরকম সুন্দর চাঁদের আলোর নিচে এ ধরনের বিদঘুটে একটা মূর্তি আঁকার উদ্ভট খেয়াল কেন যে শিল্পী মশাইয়ের মাথায় এলো তা বুঝি না। ধুত্তর, ছবি নিকুচি করেছে তোর। চায়ের ব্যবস্থা করেছিস নাকি আবার আমায় বেরোতে হবে? বস বস, চা আসছে এখনই, বলে হাতের তাস তুলে নিলাম আমি। ছবিটা তখন দেখার কোনো ইচ্ছেই মনে আসেনি। আরও দু একজন এসে পড়ায় তাসের আড্ডা সাঙ্গ করে আধুনিক ছায়াছবি সঙ্গীতে মার্কিনী প্রভাব সম্বন্ধে জোর আলোচনা চলল। সেই সঙ্গে উড়ল বেশ কয়েক পেয়ালা চা আর কয়েক প্যাকেট সিগারেট। 8টা বাজতে সতীশ এসে জানালো দোকান বন্ধ করার সময় হয়েছে। কাজেই পরের দিনের জন্য আলোচনা মুলতুবি রেখে ভঙ্গ হলো সেদিনকার মতো আইবুড়ো মন্দিরের সান্ধ্য বৈঠক। বন্ধুরা সব একে একে বিদায় নিলেন। ছবিটা শঙ্কর যেভাবে রেখে গেছিল সেইভাবেই পড়ে রইল টেবিলের ওপর। টুকটাক কাজ সেরে হিসেব বুঝে নিয়ে সতীশকে বিদায় দিতে রাত 9টা বেজে গেল। মাসান্তে কিছু নগদ কাহনের বিনিময়ে দক্ষিণ হস্তের পর্বটা হোটেলেই সারতাম। তাই রাতের আহার শেষ করে আসার পর কিছু কাগজপত্র দেখে যখন শোবার উদ্যোগ করলাম তখন ঘড়ির কাঁটা মাঝরাতের ঘর পেরোচ্ছে। হাই তুলতে তুলতে টেবিলের পাশ দিয়ে শয্যার দিকে যাবার সময় হঠাৎ চোখে পড়ল ছবিটা। আর সঙ্গে সঙ্গে একবার থক করে চমকে উঠেই হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল আমার। শঙ্কর দেখে যাওয়ার পর ছবিটা কেউ আর স্পর্শও করেনি। দেখা তো দূরের কথা, ফ্লোরোসেন্ট ল্যাম্পের সাদা ধবধবে আলো কালো কুচকুচে ফ্রেমটার ওপর পড়ে ঠিকরে পড়ছিল। অপটু হাতে আঁকা বাড়িটা আগের মতোই পুরনো ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়েছিল গাছপালার মাঝে। আর বাড়ির সামনে ফাঁকা লনটার ঠিক মাঝখানে 4 হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল একটা মূর্তি। পলকহীন চোখে কতক্ষণ যে ছবিটার দিকে তাকিয়ে স্থাণুর মতো দাঁড়িয়েছিলাম জানি না। সন্ধ্যার শুরুতে যে মূর্তিটার শুধু মাথাটুকু দেখেছিলাম ছবির ফ্রেম ঘেঁষে উঁকি মারতে, রাত 12টার পর তাকেই দেখলাম এগিয়ে এসেছে লনের মাঝখানে। চাঁদের আলো আরো ফিকে হয়ে এসেছে, আর সেই অস্পষ্ট আলোয় 4 হাত পায়ে ভর দিয়ে চুপি চুপি হামাগুড়ি দিয়ে যেন এগিয়ে যাচ্ছে সে বাড়িটার দিকে। ঢং করে 12:30 বাজাতে সম্বিত ফিরে পেলাম আমি। কানকে অবিশ্বাস করা চলে, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? ছেলেবেলা থেকে বেপরোয়া প্রকৃতির মানুষ আমি। ভয় কাকে বলে তা জানারও বিশেষ সুযোগ পাইনি। শৈশব কৈশোরে বাজি ফেলে শ্মশানে গোরস্থানে ঘুমোনো থেকে শুরু করে দল বেঁধে দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত হেন কাজ নেই যা আমি করিনি। কিন্তু সেদিন ওই নিথর নিশায় একলা ঘরে সেই প্রথম কেমন জানি একটা শিরশিরে অনুভূতি অনুভব করলাম সর্বদেহে। সুপ্তিময় নিঃসার নিশীথে সেই প্রথম বুঝলাম আমার যুক্তি বুদ্ধি সাহসেরও একটা সীমারেখা আছে। সে রেখার ওদিকে যা আছে তার ব্যাখ্যা বিজ্ঞাননিষ্ঠ কোনো যুক্তির পক্ষেই সম্ভব নয়। কপালের ঘাম মুছে এক কোণা ধরে ছবিটা ঝুলিয়ে নিয়ে আলমারিতে রেখে চাবি দিয়ে দিলাম। তারপর রোজকার অভ্যেস মতো ডায়েরি লিখতে বসে এই আশ্চর্য ছবির ব্যাপারটাও লিখে ফেললাম। তারপর শুলাম বটে, কিন্তু ঘুম এলো অনেক দেরিতে। শুয়ে শুয়েই ভাবলাম পরের দিন আমার প্রথম কাজ হবে অন্য কাউকে দিয়ে
ছবিটা আর একবার ভালোভাবে পরীক্ষা করানো। সন্ধ্যায় শঙ্করও নিশ্চয় মূর্তিটাকে লক্ষ্য করেছিল, সুতরাং তাকেও দেখাতে হবে ছবিটা। তারপর সতীশকে দিয়ে এ ছবির ইতিবৃত্তের অনুসন্ধান করাতে হবে। পরের দিন সকালে যথাসময়ে সতীশ এসে দোকান খুলল। তার কিছু পরেই রবি এসে হাজির। ও এসেছিল অন্য কাজে। আমি কিন্তু ওকে সোজা নিয়ে গেলাম ভেতর ঘরে। আলমারির চাবিটা ওর হাতে দিয়ে বললাম, দেখ রবি, আমার একটা ছোট উপকার তোকে করতে হবে। আলমারিটা খুললেই প্রথম তাকে কালো ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখবি। ছবিটায় তুই যা যা দেখবি তা বল আমায়। হঠাৎ উপকারের এইরকম আজব নমুনা শুনে একটু অবাক হয়ে যায় রবি। ওর আবার সব কিছুতে একটু তর্ক করার স্বভাব। শেষ পর্যন্ত আমার নির্বন্ধ এড়াতে না পেরে বেজায় মুখে খুলল আলমারিটা। তারপর প্রথম তাক থেকে ছবিটা তুলে নিয়ে ধরল চোখের সামনে। কণ্ঠের উৎকণ্ঠা যতটা সম্ভব মুছে ফেলে শুধলাম, বল কি দেখছিস? দেখছি অনেক কিছু, বললে ও। যথা মরা চাঁদের আলো, ছায়া ঘন বৃক্ষকুঞ্জে গাঁথা বিলাসকুঞ্জ, কবিত্ব রাখ। সোজা ভাষায় বল আর কি দেখছিস? বাড়ির সামনের দিকে গাড়ি বারান্দার দুপাশে সারি সারি জানলা, সবকটাই বন্ধ। কিন্তু জানলা আমিও দেখেছি। বাড়ির সামনে একটা লন দেখছিস না? তা দেখছি বই কি। লনটায় কিছু দেখছিস কি? কিছু কি? কি মুশকিল! কালো চাদরে মোড়া একটা বিদঘুটে মূর্তি। মূর্তি টুর্তির ছায়াও দেখছি না। তবে তবে কি, সারি সারি জানলার একটা খোলা রয়েছে। তড়াক করে লাফিয়ে উঠলাম, জানলা খোলা রয়েছে? কি সর্বনাশ! দেখি দেখি বলে ওর হাত থেকে প্রায় ছিনিয়ে নিলাম ছবিটা। দেখলাম বাড়ির সামনের লনটা আবার ফাঁকা হয়ে গেছে। চার হাত পায়ে হামাগুড়ি দেয়া মূর্তিটা বেমালুম অদৃশ্য হয়ে গেছে সেখান থেকে। কিন্তু নতুন একটা পরিবর্তন দেখলাম। নিচের সারির একটা জানলার দুটো পাল্লাই খোলা। যেরকম উদ্বেগ উৎকণ্ঠায় উদ্গ্রীব হয়ে ছবিটার ওপর ঝুঁকে পড়েছিলাম, তাতে নিশ্চয় অস্বাভাবিক কিছু ছিল। রবি তা লক্ষ্য করেই উদ্বিগ্ন স্বরে শুধলে, কি হয়েছে রে তোর? ওরকম করছিস কেন? কথা বলতে গিয়ে স্বর কেঁপে উঠল আমার। আচ্ছা রবি, তুই কি কোনোদিন আমায় ভয় পেতে দেখেছিস? দেখিনি বলেই তো শুধোচ্ছি। হঠাৎ কি হলো তোর? সবই বলবো তোকে। যে ছবিটা তুই এইমাত্র দেখলি, এইটাই কাল রাত থেকে বারবার ভয় দেখাচ্ছে আমাকে। না না, শোন তুই। কাল বিকেলে সতীশ নিলাম থেকে ছবিটা ডাক দিয়ে নিয়ে আসে। তখন কিন্তু ওটাতে শখের শিল্পীর খাঁচা হাতে আঁকা গাছপালা ঘেরা একটা বাড়ি আর সামনের লনটা ছাড়া আর কিছুই ছিল না। কাল সন্ধ্যায় শিবুই প্রথম লক্ষ্য করলে আশ্চর্য পরিবর্তনটা। ও দেখলে চাঁদের আলো এসে পড়েছে ছবিতে, আর ফ্রেমের কোণ থেকে একটা কালো মাথা উঁকি দিচ্ছে বাড়ির দিকে। ঘণ্টাখানেক বাদে শঙ্কর এসে ছবিটা দেখে বলল সে নাকি একটা মূর্তি দেখছে। রাত 12টায় আমি সচক্ষে দেখলাম লনের মাঝ বরাবর একটা মূর্তি চার হাত পায়ে ভর দিয়ে এগিয়ে যাচ্ছে বাড়িটার দিকে। আর আজ সকালে তুই নিজেই দেখলি উধাও হয়েছে মূর্তিটা, কিন্তু একটা জানলা খুলে গেছে। এর অর্থ কি? কি অর্থ? যেন প্রতিধ্বনি করল রবি। চোখে ওর অবিশ্বাস। এর অর্থ শুধু একটাই হতে পারে। কাল রাতে 12টার পর মূর্তিটা সরে সরে জানলা খুলে ঢুকে গেছে বাড়ির ভেতর। ফিসফিস করে বলি আমি। রাবিশ! টেবিলে সজোরে এক চাপড় মেরে বলে উঠল রবি, বেশ করে ঘোল আর ডাবের জল খা আজ। দারুণ পেট গরম হয়েছে তোর। আজে বাজে স্বপ্ন। কিন্তু রবিও শেষ পর্যন্ত বিশ্বাস করল। আজগুবি গল্প বলার বাতিক যে আমার কোনোদিনই নেই রবি জানে। আমার ডায়েরি ওকে পড়ালাম। তাছাড়া আমার চোখের ভুল হতে পারে, কিন্তু শিবু শঙ্কর দুজনেরই তো আর হতে পারে না। শেষেও নিজেই বলল, দেখ, লোকটা যদি ভেতরে ঢুকেই থাকে তাহলে নিশ্চয়ই আবার বেরোবে। দেখাই যাক না কখন বেরোয়। আমি বললাম, কিন্তু আমার মনে হয় দিনের বেলা কিছুই ঘটবে না। কালও দিনের বেলা কিছু দেখিনি।
দেখেছি রাত্রে। তার চেয়ে বরং রামকিঙ্করকে ছবির সামনে বসিয়ে রাখি সারাদিন, সন্ধে হলে আমরা বসবো, কি বলিস? রাজি হলো রবি। রামকিঙ্কর দোকানের ফাই ফরমাস খাটে। আমার নির্দেশ মতো সারাদিন ছবিটাকে চোখে চোখে রাখলো ও। দুপুরে শুধুও খেতে যাওয়ায় ঘণ্টাখানেকের জন্য বসলাম আমি, কিন্তু কোনো পরিবর্তনই লক্ষ্য করলাম না। তেমনই ফ্যাকাশে চাঁদের আলোয় দৈত্যের মতো দাঁড়িয়ে রইল অত বড় বাড়িটা, আর নিচের জানলা তেমনই রইল খোলা। বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, ফিরতে একটু দেরিই হয়ে গেল। রবি আর শঙ্করকে ওদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসায় দোকানে যখন ফিরলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। সোজা মন্দির ঘরে তিনজনেই ঢুকে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। টেবিলের ওপর ভারী ছবিটা রেখে আমাদের দিকে ফিরে বসেছিল রামকিঙ্কর। বিস্ফারিত চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ছবিটার দিকে। কেমন যেন নিবিড় শঙ্কা ঘনিয়ে উঠেছিল ওর দুই চোখের তারায়। বিন্দু বিন্দু ঘাম জমেছিল কপালে। আমাদের পায়ের আওয়াজ পেয়েই ভয়ে বিস্ময়ে লাফিয়ে উঠল ও। তারপরেই আমাদের দেখে রুদ্ধশ্বাসে শুধু বলল, রাম রাম বাবুজি, রাম রাম, বলেই পাশ দিয়ে শ্যাঁত করে অদৃশ্য হয়ে গেল বাইরে। বলা বাহুল্য আমরাও তৎক্ষণাৎ হুমড়ি খেয়ে পড়লাম ছবিটার ওপর। জানলাটা আবার বন্ধ হয়ে গেছে, আর লনের মধ্যে নেমে এসেছে একটা কিম্ভূত কিমাকার মূর্তি। মূর্তিটা কিন্তু আর হামাগুড়ি দিচ্ছে না, সিধে হয়ে বাড়ির দিক থেকে এগিয়ে আসছে ফ্রেমের দিকে। কালো চাদরে আপাদমস্তক ঢাকা, বাঁ হাতটা বুকের কাছে গুটোনো। ছোট শিশুর মতো কি একটা বুকের কাছে চেপে রয়েছে। চাঁদের আলো পেছন থেকে পড়েছে তার ওপর, তাই কালো শিশুটা জীবন্ত কি মৃত তা বোঝা গেল না। আবছা আলোয় মুখটা অস্পষ্ট হলেও চিকচিক করছে শুধু এক টুকরো সাদা কপাল। সে কপাল দেখেই একটা অস্বচ্ছন্দ অনুভূতিতে শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ। না জানি মুখ দেখলে কি অবস্থাই হতো সকলের। শঙ্কর, রবি আর আমি পরস্পরের মুখের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। কথা বলার মতো অবস্থা তখন কারোরই ছিল না। তখন থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা তিনজন ঠায় বসে রইলাম ছবিটাকে সামনে নিয়ে, কিন্তু এক চুলো নড়ল না মূর্তিটা। শেষ পর্যন্ত ভাবলাম যে কোনো কারণেই হোক আজ রাত্রে নিশ্চয় আর নড়বে না সে। তাই শিবু আসতে চারজনেই আবার ছকটা টেনে নিয়ে বসলাম খাটে। দাবার নেশা বড় জবর নেশা। খেলায় ডুবে গিয়ে কতক্ষণ যে কাটিয়েছিলাম তার কোনো হিসেব ছিল না। শঙ্করের বোর্ডের কিস্তি সামলাতে তখন আমার প্রাণান্তকর অবস্থা। এমন সময় আচম্বিতে একটা তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠলাম সবাই। দেখি কোন ফাঁকে ঘরে ঢুকে ছবিটার সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছে আমাদের রামকিঙ্কর। দেখা মাত্র এক লাফে গিয়ে আমরা ঝুঁকে পড়লাম ছবিটার ওপর। দেখলাম চাঁদের স্নিগ্ধ আবছা আলোয় আগের মতোই দাঁড়িয়ে রয়েছে বাড়িটা, কিন্তু সামনের লনটা আবার ফাঁকা হয়ে গেছে। বেমালুম অদৃশ্য হয়ে গেছে কালো চাদরে জড়ানো মূর্তিটা। সতীশকে বলে দিয়েছিলাম নিলাম কোম্পানির অফিসে গিয়ে ছবিটার ইতিবৃত্তের সন্ধান যেন সে এনে দেয়। তাই পরের দিন আসতে বেশ দেরি হলো ওর। প্রায় বেলা 11:30টার সময় এলো সতীশ। এসে ছোট একটা গল্প বলল। বাংলাদেশেরই এক প্রাচীন জমিদার বংশের কাহিনী। আদত নামটি তাই ইচ্ছা করেই গোপন করলাম। হুগলি জেলার এক স্থানে ছিল তাদের মস্ত বড় বাগান বাড়ি, নাম বিলাস মঞ্জিল। দুরন্ত নীল রঙে উদ্দামতায় মেতেছে এ বংশের প্রত্যেকেই। যৌবনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত হেন রাত বাদ যায়নি যে রাতে সুর আর সুরায় মদির হয়ে ওঠেনি তাদের চক্ষু। সুরে ছন্দে নাচে গানে কত রাত গেছে ভোর হয়ে। ঘুঙুরের বোল থেমেছে, তানপুরার তার ছিঁড়েছে, ভেঙেছে সুরের সোরাই। সেই সাথে হারিয়েছে কত নারী তাদের সতীত্ব, কুমারিত্ব, আত্মীয়, পরিজন, জীবন, যৌবন। রাতের পর রাত এইভাবে অসংখ্য অসহায় দীর্ঘশ্বাসে বিষিয়ে উঠেছে বিলাস মঞ্জিলের বাতাস। শখানেক বছর আগেকার কথা। বংশের দুর্দণ্ড প্রতাপ জমিদার সুন্দর নারায়ণ চৌধুরী
তখন পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখছেন পরম নিষ্ঠার সঙ্গে। বিপদনিক তিনি, তাই ফুর্তির পেয়ালা পুরোপুরি ভরিয়ে নেওয়ার জন্য মূল প্রাসাদ ছেড়ে বিলাস মঞ্জিলেই একমাত্র শিশু সন্তান নরেন্দ্র নারায়ণকে নিয়ে বসবাস শুরু করলেন। কিন্তু হঠাৎ একদিন নিখোঁজ হলো শিশু নরেন্দ্র নারায়ণ। কে বা কারা তাকে চুরি করলে বাড়ি থেকে, তারপর থেকে তার আর কোনো সন্ধানই পাওয়া গেল না। একমাত্র বংশধরের এইভাবে অন্তর্ধানের পর প্রৌঢ় জমিদার কিন্তু আর বিয়েই করলেন না। বছর দুয়েক পর মারা যান তিনি। মৃত্যুর আগেই আঁকেন এই ছবিটা। শখ করে মাঝে মাঝে ছবি আঁকতেন তিনি। কি খেয়ালে বসে এই ছবিটাও তিনি শুরু করেন। আর যে রাতে শেষ হয় ছবিটা, তার পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় দেখা যায় তার ঘরে। বাধা দিয়ে শুধলাম, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক? তা ঠিক বলতে পারবো না, তবে সুন্দর নারায়ণের স্ত্রীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। কি রকম? কাহিনীর এই অংশটুকু কিন্তু অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে আমায়, বলল সতীশ। বিয়ের পর অনেক বছর বাদে প্রথম সন্তান হলো ওর স্ত্রী। তাই গঙ্গার স্নানে গিয়েছিলেন উনি। ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেল। এমন সময় একদল ডাকাতের হাতে পড়ে তার পালকি। খটাখট বাজলো লাঠি, ফাটলো খুলি, ঝরল রক্ত, কিন্তু তবুও জমিদার গৃহিণীকে বাঁচাতে পারল না পাইক বরকন্দাজের দল। একে একে সবাই লুটিয়ে পড়লেও একজন শুধু কোনো গতিকে পালিয়ে গিয়ে খবর দিলে একদল মুখোশ পরা মুসলমান ডাকাত লুটে নিয়ে গেছে জমিদার সুন্দর নারায়ণের ঘরণীকে। তাকে অবশ্য পরের দিন সকালেই বনের মাঝে পাওয়া গেছিল। বর্বর নরপশুদের নখরাঘাতে দলিত মথিত সেদে প্রাণ ছিল না। সকলে বলে সুন্দর নারায়ণের অত্যাচারে যারা হারিয়েছে ঘর আর ঘরণী, এ নাকি তাদেরই প্রতিশোধ। প্রতিশোধ সুন্দর নারায়ণও নিলেন। সেই দিন থেকে প্রতি নিশায় অতি নিষ্ঠুর নারীযজ্ঞে মেতে উঠলেন তিনি। প্রথম রোজ গিয়ে পড়ল গ্রামেরই এক বর্ধিষ্ণু মুসলমান পরিবারের উপর। মির্জা ইসমাইলের পরিবারের সুনাম ছিল ও অঞ্চলে, কিন্তু সম্পূর্ণ নির্দোষ এই পরিবারটির কেউ রক্ষা পেল না জমিদারের রোষ বন্যি থেকে। একই রাতে মির্জা ইসমাইলের যুবতী স্ত্রী ও কন্যা প্রথমে দেহ ও পরে প্রাণ বিসর্জন দিলে বিলাস মঞ্জিলের নাচ ঘরে। আর স্বয়ং মির্জা ইসমাইল আর তার শিশুপুত্র নিহত হল আপন শয়ন কক্ষে। এক রাত্রেই নির্বংশ হয়ে গেল একটা পরিবার। স্তব্ধ হয়ে কতক্ষণ বসে রইলাম আমি। অতীতের ছবিগুলো স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। একটার পর একটা ছবি মনের পটে ফুটে উঠে ধীরে ধীরে সরে যেতে লাগলো। সুন্দর নারায়ণের শেষ আঁকা ছবিতে যে মূর্তি দেখলাম, সে তাহলে কে? সেই কি মির্জা ইসমাইল? মৃত্যুর ওপার থেকে এসে যে চরম প্রতিশোধ নিয়ে গেল অত্যাচারী সুন্দর নারায়ণের ওপর, নির্বংশ হওয়ার চরম শাস্তি স্বরূপ যে নিজে এসে তার শেষ বংশধরকে নিয়ে গেল অজানা লোকে। এরপর বহুদিন কেটে গেছে, বহুবার বহুজনে বহুভাবে দেখেছে, কিন্তু ছবিটার আর কোনো পরিবর্তন কেউ লক্ষ্য করেনি। কিন্তু অবিশ্বাসী যারা যারা যুক্তি বুদ্ধি বিজ্ঞান প্রমাণ দিয়ে সবকিছুরই ব্যাখ্যা করার প্রয়াস পান, যারা এই কাহিনী পড়ে আমার গঞ্জিকা সেবনের অভ্যাস আছে কিনা চিন্তা করছেন, শুধু তাদের জন্য আজও আমি শ্রী হরকুমার বটব্যাল হরেকমারি বিপণীর পেছনের ঘরে আইবুড়ো মন্দিরের দেয়ালে ঝুলিয়ে রেখেছি সেই আশ্চর্য ছবিটা। শুনছিলেন অদৃশ বর্ধনের ছবি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও রোমাঞ্চকর গল্পের স্বাদ পেতে
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ফেসবুক পেজেও রয়েছে ভিন্ন স্বাদের কিছু অডিও স্টোরি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিও লাইক করতে পারেন। সঙ্গে থাকুন, উৎসাহ দিন। ধন্যবাদ।